একটু কল্পনা করুন তো, আপনার ঠিক সামনের চেয়ারে বসে থাকা মানুষটি এই মুহূর্তে তার মনের গভীরতম গোপন কথাগুলো আপনার দিকে ছুড়ে দিচ্ছে। মানে রীতিমতো চিৎকার করে বলছে সে কি ভাবছে, তাই তো? একদম। কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না, কারণ সে যে ভাষায় কথা বলছে সেই ভাষাটা আপনার জানা নেই। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? হ্যাঁ, বেশ অদ্ভুত। আসলে আমরা যখন অন্যের মন বোঝার চেষ্টা করি তখন আমাদের প্রত্যাশা থাকে একটা এক্স-রে মেশিনের মতো। ঠিক। কারো হাত ভেঙে গেলে এক্স-রে রিপোর্টে যেমন হাড়ের ফাটলটা সাদা দাগে স্পষ্ট দেখা যায়, আর ডাক্তার বলেন এই তো সমস্যা। আমরা চাই মানুষের চিন্তাও সেভাবে দৃশ্যমান হোক, সাদা আর কালোর মতো পরিষ্কার। কিন্তু মানুষ তো আর এতটা সহজ নয়। ঠিক বলেছেন, মানুষের মন কোনোভাবেই এতটা সরল নয়। আর এই বিষয়টা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মানুষ হিসেবে আমরা সবকিছু চোখে দেখতে ভালোবাসি, সবকিছুকে একটা নির্দিষ্ট গোছানো ক্যাটেগরিতে ফেলতে পছন্দ করি। মানে আমরা চাই মানুষের আবেগগুলোও যেন একটা লেবেল লাগানো বাক্সে বন্দি থাকে। হ্যাঁ, কিন্তু মানুষের মনস্তত্ত্ব আর স্নায়বিক প্রক্রিয়ার জগৎটা এক্স-রে রিপোর্টের মতো স্পষ্ট নয়, বরং এটি এক চরম অস্পষ্ট বা কি বলে মাডি ওয়াটার্সের মতো একটা অবস্থা। ঘোলাটে জলের মতো আর কি। একদম। আর ঠিক এই ঘোলাটে জলের ভেতরেই মাইন্ড রিডিং বা মন পড়ার আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। দারুণ। আর আজ আমাদের এই ডিপ ডাইভের মূল বিষয়বস্তু হলো সেই ভাষাটা শেখা, যা দিয়ে এই ঘোলাটে জল পরিষ্কার করা যায়। হ্যাঁ, আজ আমরা ডুব দেব হেনরিক ফেক্সিওসের লেখা অসাধারণ একটা বই, দি আর্ট অফ রিডিং মাইন্ডসের গভীরে। আমাদের আজকের মিশন কিন্তু কোনো অতি প্রাকৃত জাদুকরী ক্ষমতা নিয়ে কথা বলা নয়, বরং আমাদের শরীর কিভাবে না চাইতেও অবচেতনভাবে মনের কথা ফাঁস করে দেয় সেটা ডিকোড করা। ঠিক। এবং এই বইটি আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে দৈনন্দিন জীবনের এক দারুণ প্র্যাকটিক্যাল মেলবন্ধন ঘটিয়েছে। হ্যাঁ, লেখকের পরিচয়টা যদি আমরা একটু সংক্ষেপে দিই, তিনি হলেন একজন আন্তর্জাতিক বেস্টসেলিং লেখক, লেকচারার এবং একজন মেন্টালিস্ট। মানুষের আচরণ খুব নিখুঁতভাবে বুঝতে তিনি এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করেছেন, সাথে হিপনোসিস, অভিনয় এবং এমনকি ম্যাজিক নিয়েও। বিশ্বজুড়ে তিনি মানুষকে শেখান কিভাবে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মাইন্ড রিডিং করতে হয়। হ্যাঁ, আর এই বইয়ের মূল লক্ষ্য হচ্ছে অপরের মন বুঝে কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে চমৎকার সম্পর্ক বা র্যাপোর্ট গড়ে তুলতে পারি। আচ্ছা, চলুন তাহলে বিষয়টা একটু খুলে বলা যাক। বইয়ের শুরুতেই লেখক খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। আইকিয়ার বাঙ্ক বেডের উদাহরণটা, তাই না? ধরুন আইকিয়া থেকে একটা খাট কিনলেন, সাথে 11 পৃষ্ঠার একটা ম্যানুয়াল দিল, যার প্রথম 10 পৃষ্ঠা জুড়েই শুধু লেখা বিছানায় ঘুমানো কেন স্বাস্থ্যের জন্য ভালো। আহা! আর একদম শেষ পৃষ্ঠায় গিয়ে লেখা, আপনার কাছে তো সব যন্ত্রপাতি আছেই, এবার নিজের বিছানা নিজেই বানিয়ে নিন। ব্যাপারটা চরম বিরক্তিকর হবে, তাই না? লেখক এই বইটিকে তেমন কোনো তাত্ত্বিক ম্যানুয়াল বানাতে চাননি। তিনি সরাসরি টুলসগুলো আমাদের হাতে তুলে দিয়েছেন। ঠিক। তো এই টুলসগুলো ব্যবহার করার আগে মাইন্ড রিডিংয়ের একেবারে বেস লাইন বা ভিত্তিটা তো আমাদের বুঝতে হবে। তাহলে আমরা শুরুটা কোথা থেকে করব? শুরুটা করতে হবে একটা শতাব্দী প্রাচীন ভুল ধারণা ভাঙার মাধ্যমে। সপ্তদশ শতাব্দীর বিখ্যাত ফরাসি দার্শনিক রেনে দেকার্তের সেই থিওরি থেকে। ও মাইন্ড বডি ডুয়ালিজম তত্ত্বটা। হ্যাঁ, তিনি দাবি করেছিলেন যে মন এবং শরীর সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। মানে মানুষের শরীর হলো একটা ফিজিক্যাল জিনিস আর তার মন হলো একটা আধ্যাত্মিক বিষয়। আধুনিক বিজ্ঞানের আগ পর্যন্ত পুরো পৃথিবী তো এই ধারণাই বিশ্বাস করে আসছিল। একদম। আচ্ছা, একটু দাঁড়ান। দেকার্তের এই ধারণাটা তো আসলে খুব ইনটিউটিভ মনে হয়। মানে আমি যখন কোনো কিছু চিন্তা করি, সেই চিন্তার তো কোনো ওজন নেই। হ্যাঁ, চিন্তার বাহ্যিক কোনো আকার নেই। অন্যদিকে আমার হাত, পা, আমার শরীর, এগুলোর ওজন আছে, অস্তিত্ব আছে। তাহলে এই দুটোকে আলাদা ভাবলে ভুলটা কোথায়? বিষয়টা অনেকটা কম্পিউটারের হার্ডওয়্যার আর সফটওয়্যারের মতো না? ভুলটা এখানেই যে আধুনিক নিউরোসায়েন্স প্রমাণ করেছে মন আর শরীরের মাঝে কোনো বিভেদ রেখা নেই। বিশেষ করে বিশ্ববিখ্যাত নিউরোলজিস্ট অ্যান্টোনিও দামাসিওর গবেষণায় এটা স্পষ্ট। মানে যখনই মস্তিষ্কে কোনো চিন্তা তৈরি হয়, সেটা তো আর হাওয়ায় ভাসে না। ঠিক। প্রতিটি চিন্তা আসলে মস্তিষ্কে একটি ইলেকট্রোকেমিক্যাল পরিবর্তন তৈরি করে, আর এই পরিবর্তন সাথে সাথে আমাদের নার্ভাস সিস্টেমের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে আছড়ে পড়ে। যেমন ধরুন আমরা যখন ভয় পাই,
তখন তো শুধু মনের ভেতরেই ভয় কাজ করে না? একদমই না। আমাদের মুখ শুকিয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, পেশিগুলো শক্ত হয়ে যায়। বুঝতে পেরেছি। মানে হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার যেমন চলতে পারে না, তেমনি শরীরের পরিবর্তন ছাড়া মনের কোনো চিন্তাই অস্তিত্বশীল হতে পারে না। হ্যাঁ, একটি ছাড়া অন্যটি একেবারেই অচল। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। আমরা তো হরহামেশাই নিজেদের আবেগ লুকিয়ে রাখি। ধরুন, কর্মক্ষেত্রে বসের ওপর রাগ হলেও আমরা হাসি মুখে কথা বলি। এটা আমরা সবাই কম বেশি করি। তাহলে কি মানুষ চাইলে নিজের ফিলিংস বা আবেগ পুরোপুরি লুকিয়ে রাখতে পারে না? এই যে পোকা ফেস, এটা কি পুরোটাই একটা মিথ? এটা একটা দারুণ প্রশ্ন। এর সহজ উত্তর হল না। পুরোপুরি লুকিয়ে রাখা বৈজ্ঞানিকভাবেই অসম্ভব। অসম্ভব কেন? কারণ আমরা হয়তো আমাদের মুখের বড় পেশিগুলো নিয়ন্ত্রণ করে একটা নির্বিকার ভঙ্গি ধরে রাখার চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমরা সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। মানে ওই যে শ্বাস-প্রশ্বাসের গতি বা চোখের মনির প্রসারণের মতো ব্যাপারগুলো? ঠিক ধরেছেন। বা ত্বকের রঙের সামান্য পরিবর্তন, এগুলোকে বলা হয় মাইক্রো এক্সপ্রেশন। এগুলো 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য আমাদের চেহারায় ফুটে ওঠে। ও আচ্ছা, তার মানে আপনি হয়তো রাগ লুকিয়ে হাসছেন, কিন্তু আপনার চোখের মনি সংকুচিত হয়ে গেছে? হ্যাঁ, বা কপালের একটা ছোট শিরা হয়তো দপদপ করছে। এগুলো কখনোই লুকানো সম্ভব নয়। তার মানে মন আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করছে, এবং শরীরের ফাঁক ফুকর দিয়ে মনের কথা বেরিয়ে আসছে। একদম। কিন্তু এর উল্টোটাও কি সত্যি? মানে আমার শারীরিক ভঙ্গি কি আমার মনের অবস্থাকে পরিবর্তন করে দিতে পারে? একেবারে তাই। এবং এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। সাইকোলজিস্ট উইলিয়াম জেমসের থিওরি অনুযায়ী ফিজিক্যাল অ্যাকশন পরিবর্তন করে আমরা আমাদের মানসিক অবস্থাকেও পাল্টে দিতে পারি। মানে শরীর দিয়ে মনকে হ্যাক করা? হ্যাঁ, বইয়ে একটি এনার্জি এক্সারসাইজের কথা বলা হয়েছে। ধরুন, কেউ যদি বিষণ্ণ থাকে আর সে যদি ইচ্ছে করেই নিজের পিঠ সোজা করে বসে একটা চওড়া হাসি দেয়, তখন কি হয় জানেন? তখন তার শরীরের পেশিগুলো মস্তিষ্ককে একটা সিগন্যাল পাঠায়, তাই তো? ঠিক তাই। এই জায়গাটাতে আমি একটু চ্যালেঞ্জ করতে চাই। ধরুন, আমার সকালটা খুব বাজেভাবে শুরু হয়েছে, মেজাজ প্রচণ্ড খারাপ। আচ্ছা। এখন আমি যদি শুধু জোর করে সোজা হয়ে বসি আর একটা মেকি হাসি দিই, সেটা তো নিজের সাথে মিথ্যা বলা হলো। আমাদের মস্তিষ্ককে এতই বোকা যে এই নকল হাসির ফাঁদে পা দেবে? শুনতে অবাক লাগলেও হ্যাঁ, মস্তিষ্ক আসলেই এই ফাঁদে পা দেয়। এর পেছনে ফেশিয়াল ফিডব্যাক হাইপোথেসিস কাজ করে। ব্যাপারটা একটু খুলে বলবেন। যখন আমরা হাসার জন্য মুখের পেশিগুলোকে প্রসারিত করি, তখন সেই পেশিগুলো মস্তিষ্কের অ্যামিগডালাতে একটা সিগন্যাল পাঠায়। মস্তিষ্ক তখন ভাবে, আরে মুখের পেশি তো হাসছে, মানে নিশ্চয়ই ভালো কিছু ঘটছে। ওয়াও, সিরিয়াসলি? হ্যাঁ, এরপর মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই এন্ডোরফিন বা ডোপামিনের মতো ফিল গুড হরমোন রিলিজ করতে শুরু করে। একেই বলা হয় ফেক ইট টিল ইউ মেক ইট। দারুণ তো। তার মানে প্রতিদিন মাইন্ড ট্রেনিং করার এটা একটা অসাধারণ উপায়। একদম। প্রতিদিন সকালে উঠে শুধু কয়েক মিনিটের জন্য সোজা হয়ে বসে হাসি মুখে গভীর শ্বাস নিলে মস্তিষ্ক পজিটিভ এনার্জি পেতে শুরু করে। এটা একটা চমৎকার মর্নিং রিফ্লেকশন রুটিন হতে পারে। খুব সুন্দর একটা পয়েন্ট। তার মানে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ শুধু নিজেদের ব্রেনকেই হ্যাক করে না, অন্যের ব্রেনকেও প্রভাবিত করতে পারে। ঠিক। আর এখান থেকেই তো আসলে ওই র্যাপোর্ট বা সুসম্পর্ক তৈরির বিষয়টা আসে। হ্যাঁ, বইয়ে দেখলাম র্যাপোর্ট তৈরির জন্য এনএলপির কথা বারবার বলা হয়েছে। আমরা কি একটু সহজে ব্যাখ্যা করতে পারি যে এই এনএলপি বিষয়টা আসলে কি? অবশ্যই। এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং শব্দটা শুনতে গালভরা মনে হলেও কনসেপ্টটা বেশ সহজ। ধরুন, আমাদের মস্তিষ্ক হলো একটা সুপার কম্পিউটার। আর আমরা যে ভাষায় কথা বলি এবং আমাদের যে শারীরিক ভাষা, সেটা হলো এই কম্পিউটারের কোড বা প্রোগ্রামিং। ও, বুঝতে পেরেছি। এনএলপি মূলত এই কোডগুলো নিয়েই কাজ করে, তাই না? হ্যাঁ, কিভাবে আমরা আমাদের কথা এবং আচরণের কোড পরিবর্তন করে নিজেদের এবং অন্যের মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সেটাই এনএলপি শেখায়। চমৎকার উপমা। তো আমরা যদি এই কোড ব্যবহার করে সামনের মানুষটির মনে একটা মেসেজ পাঠাতে চাই যে আমি তোমার বন্ধু, আমাকে বিশ্বাস করতে পারো, তাহলে কিভাবে সেই র্যাপোর্টটা তৈরি করব? রাপোর্ট তৈরি করার সবচেয়ে শক্তিশালী টুলস হল ম্যাচিং এবং মিররিং। মানে অপর ব্যক্তি যেভাবে কমিউনিকেট করতে পছন্দ করে, অবচেতনভাবে তার সেই শারীরিক ভাষাকে নিজের আয়ত্তে নিয়ে আসা। একদম। মানুষ স্বাভাবিকভাবেই তাদের নিজেদের মতো দেখতে বা আচরণ করা মানুষকে নিরাপদ মনে করে। এটা আমাদের বিবর্তনের সাথে যুক্ত।
আচ্ছা, বিষয়টা আমি একটু প্র্যাকটিক্যালি বুঝতে চাই। ধরুন আমি খুব গুরুত্বপূর্ণ একটা জবের ইন্টারভিউ দিতে গেছি। খুব ভালো একটা উদাহরণ। আমি তো আর সেখানে গিয়ে ইন্টারভিউয়ার যা করছেন হুবহু তাই করতে পারি না, তাহলে তো আমাকে পাগল ভাববে। এই প্রসেসটা শুরু করতে হলে আমার প্রথম কাজ কি হবে? প্রথম ধাপে আপনাকে ইন্টারভিউয়ারের পোজ বা বসার ভঙ্গিকা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে। সে কি চেয়ারে হেলান দিয়ে রিল্যাক্স হয়ে বসেছে নাকি সামনের দিকে ঝুঁকে কথা বলছে? আচ্ছা। দ্বিতীয় ধাপে আপনাকে সেটা ম্যাচ করতে হবে। সে যদি সামনের দিকে ঝুঁকে বসে, আপনাকেও হালকা করে সামনের দিকে ঝুঁকতে হবে, তবে হুবহু বা সাথে সাথে নকল করা যাবে না। হ্যাঁ, কারণ ইন্টারভিউয়ার যদি চশমা ঠিক করেন আর তার 1 সেকেন্ড পরেই আমিও চশমা ঠিক করি, তাহলে তো সেটা অদ্ভুত হয়ে যাবে। একদম সিঙ্গল হোয়াইট ফিমেল সিনেমার মতো ভীতিকর হয়ে যাবে বিষয়টা। ঠিক, মানুষ মনে করবে আমি তাকে ভেঙাচ্ছি। আর এই পরিস্থিতি এড়ানোর জন্যই তৃতীয় ধাপটি খুব জরুরি, টাইমিং এবং ক্রস মিররিং। ক্রস মিররিং সেটা আবার কি? অপর ব্যক্তি কোনো ভঙ্গি পরিবর্তন করার অন্তত ৩ থেকে ৫ সেকেন্ড পর আপনার ভঙ্গি পরিবর্তন করতে হবে। আর ক্রস মিররিং হল হুবহু একই অঙ্গ ব্যবহার না করে ছোট স্কেলে একই মেসেজ দেওয়া। মানে মাইক্রো এক্সপ্রেশন ব্যবহার করে। ঠিক, ধরুন সামনের মানুষটি ২ হাত শক্ত করে বুকে গুটিয়ে বসে আছে। আপনিও সাথে সাথে হাত গুটিয়ে না বসে হয়তো নিজের এক হাত দিয়ে অন্য হাতের কবজি হালকা করে ধরে রাখতে পারেন। ও আচ্ছা, মানে মেসেজটা একই যাচ্ছে, কিন্তু তা কখনোই দৃষ্টিকটু লাগছে না। একদম তাই। দারুণ একটা ট্রিক্স। এই ছোট ছোট ভঙ্গিগুলো দিয়ে আমি আসলে তার অবচেতন মনে ঢুকে যাচ্ছি। কিন্তু দুজনের মাঝে যদি এনার্জি লেভেলের আকাশ-পাতাল তফাৎ থাকে? এনার্জি লেভেল মেলানোটাও খুব জরুরি। বইয়ে মানুষের এনার্জি লেভেল বোঝাতে মজার দুটো উদাহরণ দেওয়া হয়েছে, গারফিল্ডস দ্য ক্যাট এবং এনার্জাইজার বানি। বিষয়টা একটু খুলে বলবেন? এটা র্যাপোর্ট তৈরির ক্ষেত্রে আরেকটা বড় বাধা। কিছু মানুষ থাকে যারা সকালবেলা খুব ধীরস্থির, শান্ত প্রকৃতির হয়, অনেকটা গারফিল্ড বিড়ালের মতো। মানে তাদের নিজেদের খোলস থেকে বেরোতে বেশ সময় লাগে। হ্যাঁ, তারা ধীরে কথা বলে, ধীরে নড়াচড়া করে। অন্যদিকে কিছু মানুষ থাকে এনার্জাইজার বাণীর মতো, সবসময় অতি উৎসাহী, দ্রুত কথা বলে। এখন একজন এনার্জাইজার বানি যদি সকাল সকাল কোনো গারফিল্ড স্বভাবের মানুষের কাছে গিয়ে খুব চিৎকার করে উৎসাহ নিয়ে কথা বলতে শুরু করে, তখন কি হবে? তাহলে খুব স্বাভাবিকভাবেই সেখানে কোনো র্যাপোর্ট তৈরি হবে না। সেখানে এক ধরনের মনস্তাত্ত্বিক সংঘর্ষ হবে। তার মানে সফল যোগাযোগের জন্য সবার আগে আমাকে অপর ব্যক্তির এনার্জি লেভেলটা রিড করতে হবে এবং সেটার সাথে ম্যাচ করতে হবে। ঠিক। আর এই ম্যাচিংয়ের সবচেয়ে শক্তিশালী উপায় হল শ্বাস-প্রশ্বাস মেলানো বা পেসিং করা। এই শ্বাস-প্রশ্বাস মেলানোর ব্যাপারটা নিয়ে বইয়ে মার্টিন নাইরুপ আর ইয়ান হার্লিংয়ের কাডল এক্সারসাইজের কথা বলা আছে। ওটা পড়ে আমি রীতিমতো অবাক হয়েছি। হ্যাঁ, ওটা খুবই ইন্টারেস্টিং একটা এক্সারসাইজ। সেখানে বলা হয়েছে একান্ত ব্যক্তিগত পরিসরে স্কিন টু স্কিন কাডল করে একে অপরের শ্বাস-প্রশ্বাস অনুভব করতে। এতে নিঃশ্বাস মিলে যায় এবং অদ্ভুত একটা মানসিক সংযোগ তৈরি হয়। একদম। আমার প্রশ্ন হলো, এই যে এত দ্রুত একটা ডিপ কানেকশন তৈরি হচ্ছে, এটা কি শুধু তারা ফিজিক্যালি এতটা ভালনারেবল অবস্থায় আছে বলে হচ্ছে, নাকি এর পেছনে বায়োলজিক্যাল মেকানিজম আছে? ভালনারেবিলিটি মানুষের ডিফেন্স মেকানিজমকে ভেঙে দেয়, এটা সত্যি। কিন্তু আসল মেকানিজমটা পুরোপুরি বায়োলজিক্যাল। কিভাবে? যখন দুজন মানুষ একসাথে শ্বাস-প্রশ্বাস নেওয়া শুরু করে, তখন তাদের দুজনের শারীরিক তাল এক হয়ে যায়। আর মজার বিষয় হল, শ্বাস-প্রশ্বাসে তাল মিলে গেলে স্বয়ংক্রিয়ভাবেই কথা বলার টোন আর বডি ল্যাঙ্গুয়েজ সিঙ্ক্রোনাইজড হয়ে যায়। ওয়াও! তার মানে এটা শুধু রোম্যান্টিক সম্পর্কের জন্যই নয়, যে কোনো জায়গায় কাজ করতে পারে। ধরুন আমার বস খুব রেগে আছেন, তিনি খুব দ্রুত শ্বাস নিচ্ছেন আর জোরে কথা বলছেন। তখন আপনি কি করবেন? আমি যদি সেখানে গিয়ে খুব শান্ত গলায় ধীরে ধীরে কথা বলি, সেটা হয়তো তাকে আরও রাগিয়ে দিতে পারে, কারণ আমাদের ফিজিক্যাল টেম্পো মিলছে না। চমৎকার একটু উদাহরণ টেনেছেন। ঠিক এই জায়গাতে পেস এবং লিড মেকানিজম কাজ করে। বসের রাগ কমানোর জন্য আপনাকে প্রথমে তার এনার্জির কাছাকাছি যেতে হবে। মানে আমাকেও রেগে চিৎকার করতে হবে? না, চিৎকার করবেন না, বরং আপনার গলার ভলিউম একটু বাড়িয়ে কিছুটা দ্রুত কথা বলে তার সাথে সিঙ্ক করতে হবে। একে বলে পেসিং। আচ্ছা, বুঝলাম। এরপর যখন র্যাপোর্ট তৈরি হয়ে যাবে, তখন আপনি ধীরে ধীরে নিজের শ্বাস-প্রশ্বাস এবং গলার স্বর নামিয়ে আনবেন। এটা হলো লিডিং।
অবচেতনভাবেই আপনার বস তখন আপনার টেম্পো ফলো করে শান্ত হয়ে যাবেন। অবিশ্বাস্য। এটি মানুষের অবচেতন মনের এক অত্যন্ত গভীর ও নীরব যোগাযোগ ব্যবস্থা। একদম তাই। তো আমরা এতক্ষণ বাহ্যিক ভঙ্গি, এনার্জি এবং শ্বাস-প্রশ্বাস নিয়ে কথা বললাম, যেগুলো হয়তো একজন বুদ্ধিমান মানুষ সতর্ক থাকলে ফেক করতে পারে। কিছুটা অন্তত লুকানোর চেষ্টা করতে পারে। কিন্তু এবার এমন একটা বিষয়ে যাব যা লুকানো প্রায় অসম্ভব। মানুষের ভেতরের চিন্তায় সরাসরি প্রবেশ করার জানালা আমাদের চোখ। হ্যাঁ, রিচার্ড ব্যান্ডলার এবং জন গ্রিন্ডারের এনএলপি থেকে নেওয়া আই অ্যাক্সেসিং কিউজ বা ইএসি মডেল। এটা ভীষণ আকর্ষণীয়। আপনি কি একটু ব্যাখ্যা করবেন এই চোখ কিভাবে আমাদের ব্রেনের কথা ফাঁস করে দেয়? আমরা যখন কোনো কিছু চিন্তা করি তখন মস্তিষ্ক সেই তথ্যগুলোকে প্রসেস করার জন্য চোখের মুভমেন্ট ব্যবহার করে। ইএসি মডেল অনুযায়ী মানুষ ৩ ধরনের সেন্সরি ইমপ্রেশন বা মাধ্যম ব্যবহার করে পৃথিবীটাকে বোঝে। ওই ভিজুয়াল, অডিটরি এবং কিনেস্থেটিক। হ্যাঁ, ভিজুয়াল মানে দৃশ্য, অডিটরি মানে শব্দ, আর কিনেস্থেটিক মানে অনুভূতি। যখন কেউ কোনো দৃশ্য কল্পনা করার চেষ্টা করে তখন তার চোখের মনি স্বয়ংক্রিয়ভাবেই ওপরের দিকে উঠে যায়। আর শব্দের ক্ষেত্রে? শব্দের কথা মনে করার চেষ্টা করলে চোখ সাধারণত ২ পাশে ঘোরে, অনেকটা কান বরাবর। আর গভীর ফিলিংস বা অনুভূতির কথা ভাবলে চোখ নিচের দিকে ডান পাশে নেমে আসে। দাঁড়ান, আপনি বলতে চাইছেন আমি শুধু সামনের মানুষের চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারবো সে তার ব্রেনের ভেতরে ছবি দেখছে নাকি শব্দ শুনছে? হ্যাঁ, আক্ষরিক অর্থেই তাই। এটা প্রমাণ করার জন্য বইয়ে একটা দারুণ ডেমনস্ট্রেশনের কথা বলা হয়েছে, সাওয়ার এক্সারসাইজ বা লেবু খাওয়ার কল্পনা। সস্তা হ্যালুসিনেশন যেটাকে বলে। ঠিক। আপনি যদি কাউকে বলেন, কল্পনা করো তুমি একটা খুব টক রসালো লেবুতে কামড় দিচ্ছ, দেখবেন সাথে সাথে তার মুখের পেশি সংকুচিত হয়ে গেছে, জিভে লালা চলে এসেছে। অথচ বাস্তবে সেখানে কোনো লেবুই নেই। ব্রেন এত গভীরভাবে কল্পনার সাথে রিয়্যাক্ট করে যে শরীরও সেটা বিশ্বাস করে ফেলে। ঠিক একই মেকানিজম চোখের ক্ষেত্রেও ঘটে, তাই তো? একদম। আপনি যদি এখন কাউকে বলেন মোনালিসার ছবির কথা ভাবুন তো, আপনি খেয়াল করবেন তার চোখ অবচেতনভাবে ওপরের দিকে বামে বা ডানে চলে গেছে। কারণ মোনালিসা কোনো শব্দ নয়, অনুভূতিও নয়, এটি একটি ভিজুয়াল ইমেজ। ঠিক। মস্তিষ্ক যখন মেমোরি ব্যাংক থেকে সেই ছবিটা খুঁজছে, চোখ তখন স্বয়ংক্রিয়ভাবেই উপরে উঠে যাচ্ছে। এই আই মুভমেন্ট দেখে আমরা বুঝতে পারি সামনের মানুষটি কোন মোডে আছে। আচ্ছা, ধরে নিলাম আমি চোখের মুভমেন্ট দেখে বুঝে ফেললাম যে সামনের মানুষটি এখন ভিজুয়াল মোডে আছে, কিন্তু এই তথ্যটা জেনে আমার প্র্যাকটিক্যাল লাভটা কি? আসল ম্যাজিক তো এখানেই শুরু হয়। যখন আপনি জানেন যে অপর ব্যক্তি ভিজুয়াল মোডে আছে, তখন আপনি তার সাথে কথা বলার সময় ভিজুয়াল শব্দ ব্যবহার করবেন। যেমন আপনি বলবেন, আমি দেখতে পাচ্ছি আপনি কি বোঝাতে চাইছেন, বা বিষয়টি আমার কাছে খুব পরিষ্কার। এই কথাগুলো তার মস্তিষ্কে খুব দ্রুত কানেক্ট করবে। আর সে যদি অডিটরি মোডে থাকে? তাহলে আপনি বলবেন, আপনার কথাটি আমার কানে খুব ভালো বাজছে, বা বিষয়টা শুনতে দারুণ লাগছে। আর কিনেস্থেটিক বা অনুভূতি প্রবণ মোডে থাকলে? বলবো, আমি বুঝতে পারছি বা ফিল করতে পারছি আপনি কি বলতে চাইছেন, তাই তো? একদম। আপনি যদি একজন ভিজুয়াল মানুষকে বলেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমি কি বলছি, সেটা তার মস্তিষ্কে ততটা ভালোভাবে পৌঁছাবে না, যতটা আপনি কি আমার পয়েন্টটা দেখতে পাচ্ছেন বললে পৌঁছাতো। ওয়াও! এভাবে তাদের মতো শব্দ ব্যবহার করে কথা বললে যোগাযোগ একদম নিখুঁত হয় এবং র্যাপোর্টের দেয়ালটা একেবারে ইস্পাতের মতো মজবুত হয়ে যায়। সত্যিই তাই। মানুষের মন আর শরীরের এই অবিচ্ছেদ্য সংযোগ ভীষণ রোমাঞ্চকর। এই বইটির টুলসগুলো আমাদের দৈনন্দিন জীবনে অপরের মন বোঝার এক নতুন দিগন্ত উন্মোচন করে দেয়। তবে এখানে মনে রাখা জরুরি যে এই দক্ষতাগুলো একদিনে তৈরি হয় না। এগুলো বারবার অনুশীলনের মাধ্যমে আমাদের মজ্জাগত অভ্যাসে পরিণত করতে হয়। একদম ঠিক। তো আজকে আমাদের এই দীর্ঘ ডিপ ডাইভের মূল পয়েন্টগুলোর যদি সারসংক্ষেপ টানি, প্রথমত আমরা জানলাম মন ও শরীর কোনো আলাদা বিষয় নয়, এরা একে অপরের পরিপূরক। আর দ্বিতীয়ত আমরা দেখলাম কিভাবে ফিজিক্যাল মিররিং ও ম্যাচিং করে মাইক্রো এক্সপ্রেশনের মাধ্যমে খুব দ্রুত র্যাপোর্ট তৈরি করা যায়। হ্যাঁ, তৃতীয়ত এনার্জি লেভেল এবং শ্বাস-প্রশ্বাস মেলানোর মাধ্যমে কিভাবে অবচেতন স্তরে মানসিক সংযোগ স্থাপন করা যায়। আর সবশেষে মানুষের চোখের মুভমেন্ট বা ইএসি মডেল দেখে
তার চিন্তার প্রসেসিংটা ধরে ফেলার দারুণ সব কৌশল। এর প্রতিটি কৌশলই আমাদের চারপাশের মানুষগুলোকে তাদের না বলা কথাগুলোকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। একদম। তো শ্রোতারা, আমাদের আজকের এই আলোচনা এবং এই বিষয়ের উপর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ইংলিশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করার আগে আজকের এই সমগ্র আলোচনার উপর ভিত্তি করে আমি একটি নতুন আর গভীর ভাবনার জায়গা তৈরি করে দিয়ে যেতে চাই। অবশ্যই বলুন। একটু ভেবে দেখুন তো, যেহেতু আমাদের শরীর প্রতিনিয়ত আমাদের অবচেতন মনের গোপন কথাগুলো, আমাদের আবেগ আর চিন্তাভাবনাগুলো প্রতিটি সেকেন্ডের সম্প্রচার করে যাচ্ছে, তাই না? হ্যাঁ। সত্যি কখনো আমাদের চিন্তার সাথে সম্পূর্ণ একা থাকি, নাকি আমাদের অবচেতন মন সারাক্ষণই এই পৃথিবীর সাথে, চারপাশের মানুষদের সাথে এক নীরব ও উন্মুক্ত কথোপকথন চালিয়ে যাচ্ছে, যা শুধু ডিকোড করার মতো একটি চোখ থাকলেই পড়া সম্ভব? আসলে অত্যন্ত গভীর এবং ভাবনার একটি বিষয়। এই প্রশ্নটি আপনাদের জন্য রেখেই আজ আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। কথা হবে আগামী কোনো ডিপ ডাইভে।